চলতে থাকা গাড়ি যেন এবার 30 কিলোমিটার স্পিড তুলতে পারছে না। মৃতর ভাইকে সুইসাইডের ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদের জন্য আমি তখন তার সাথে গাড়ির ভেতরেই বসেছিলাম। ড্রাইভার হঠাৎ করে গাড়ি স্লো করার কারণ জিজ্ঞেস করলে সে কোনো উত্তর দিতে পারেনি। তবে তার কাছে নাকি গাড়িটা বেশ ভার মনে হচ্ছিল। পরবর্তীতে গাড়ি থামিয়ে চেক করা হলেও কোনো সমস্যার দেখা মেলেনি। তাই আবার আমরা যাত্রা শুরু করি। না, সমস্যা কিন্তু এখানে শেষ হয়নি। ওই যে বলছিলাম, এবারে পরিমাণটা মাত্রাতিরিক্ত। আমরা বানিয়াচং বাজার পার হবার পর বেইলি ব্রিজের কাছে আসতেই দেখি ওখানে রাস্তার কাজ চলার কারণে ব্রিজ বন্ধ। তাই নৌকা ছাড়া এত রাতে খোয়াই নদী পার হবার আর কোনো উপায় নেই। এবার কনস্টেবলকে বলি গাড়ি থেকে নেমে একটা নৌকার ব্যবস্থা করতে। সেও আমার কথা মতো গাড়ি থেকে নেমে নদীর পাড়ে গিয়ে কিছুক্ষণ পর একটা নৌকার ব্যবস্থা করে ফিরে আসে। এরপর আমরা সবাই একে একে গাড়ি থেকে নেমে লাশটা নিয়ে নৌকায় উঠি। ড্রাইভারকে বলেছিলাম জিপ নিয়ে সোজা থানায় চলে যেতে, প্রয়োজন হলে পরে আবার ডেকে পাঠাবো। মেয়েটার লাশ বাদে নৌকায় তখন মোট 5 জন ছিলাম। মেয়ের ভাই, 2 জন কনস্টেবল, নৌকার মাঝি আর আমি। খোলা আকাশের নিচে শীতল বাতাসে নদী পার হতে বেশ ভালোই লাগছিল, কিন্তু সাথে ছিল সদ্য আত্মহত্যা করা একটা লাশ। কেন জানি না এতগুলো মানুষ পাশে থাকার পরেও বারবার আমার মনের ভেতরে কুহু ডাকছিল। আর খানিক পরেই সেই ডাকটাই যেন সত্যি হতে লাগলো। নৌকা যখন নদীর মাঝপথে এসে থেমেছে, ঠিক তখনই একটা কনকনে ঠান্ডা হাত আমার বাম হাতকে খুব শক্ত করে চেপে ধরলো। আমি ভয়ে আমার হাতটা হ্যাঁচকা টান দিয়ে দেখি মেয়েটার শরীর শূন্যে ভেসে আমার নৌকার উপর আছাড় খেলো। আর এমন আচরণে মেয়েটার ভাই বেশ ক্ষুব্ধ হয়ে আমার দিকে তেড়ে এসে বলল, আপনি এটা কি করলেন? কেন আপনি আমার বোনের হাতটা ধরে টান দিলেন? কিন্তু কেন যেন আমি কিছুই বলতে পারছিলাম না তাকে। হয়তো খুব ভয় পেয়েছিলাম। একটা সময় কিছু না বলতে পেরে আবার বাম হাতটা এগিয়ে দিলাম তার দিকে আর ইশারা করলাম হাতের ওপর থাকা দাগগুলো দেখার জন্য। এরপর হয়তো তিনি কিছু একটা আন্দাজ করতে পেরেছিলেন, তাই কিছু না বলে আবার গিয়ে চুপ করে বসে পড়লেন। এরপর নৌকায় থাকাকালীন আর কোনো সমস্যা হয়নি ঠিকই, কিন্তু নদী পার হতে যেখানে 10 মিনিট লাগে সেখানে নৌকা যেন একদমই এগোচ্ছিল না। মাঝিকে অনেকবার কারণটা জিজ্ঞেস করেছি, কিন্তু সে কোনোভাবেই উত্তর দেয়নি। আমাকে বারবার প্রশ্ন করতে দেখে একসময় একজন কনস্টেবল বলে ওঠে, স্যার, ওনাকে আর কিছু জিজ্ঞেস করার প্রয়োজন নেই, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। ওর কথা শুনে আমিও আর কিছু বলিনি। কিন্তু নদী পার হতে সেদিন আমাদের 1 ঘন্টারও ওপরে সময় লেগেছিল। তবে নৌকা থেকে নামার সময় আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি। আমরা 4 জন যখন লাশটা নিয়ে নৌকা থেকে নামছিলাম, ঠিক তখনই লাশটা আবারও তার একটা হাত দিয়ে আমার ডান হাতটা শক্ত করে চেপে ধরে। এবার আমি ভয়ে লাশটা ছেড়ে দেই আর সেটা মাটিতে পড়ে যায়। ঠিক আগের বারের মতোই মেয়ের ভাই ক্ষিপ্ত হয়ে আমার দিকে তেড়ে আসেন, কিন্তু এবার আমি তাকে সবটা খুলে বলি আর হাতের দাগগুলো দেখাই। তিনি বিষয়টা বুঝতে পারেন আর বলেন, এরপর আপনাকে আর লাশ ধরতে হবে না, আমরা 3 জন কোনোভাবে চেষ্টা করে হাসপাতাল পর্যন্ত নিয়ে যাব। লাশ নিয়ে যখন নদীর ওপারে নামি তখন প্রায় ভোর হতে চলেছে। চারিদিকে হাতে গোনা 2-1 জন ভ্যান চালক বাদে আর কেউই নেই। এরপর একজন কনস্টেবল পাঠিয়ে ভ্যান ঠিক করে লাশটা ভ্যানে তুলি। বেলি ব্রিজ থেকে সদর হাসপাতাল পর্যন্ত 8 ঘন্টার রাস্তা। ভ্যানে চড়ে দোয়া পড়তে পড়তে বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছিলাম। তবে এবার নতুন এক সমস্যা দেখা দেয়। লাশটা যে চাদরে মোড়ানো ছিল সেই চাদরটা হঠাৎ করে লাশের মুখের ওপর থেকে সরে যায়। আমি 2-1 বার ঠিক করে দিলেও বারবার ওটা সরে যাচ্ছিল। ঠিক তখন রাস্তায় একদমই বাতাস ছিল না, তাই ভ্যান থামিয়ে কনস্টেবলকে সামনে থেকে উঠে পেছনে এসে বসতে বলি আর আমি সামনে চলে যাই। ঠিক সেই মুহূর্তে খুব অস্বস্তি হচ্ছিল আমার, আর অস্থিরতায় ছটফট করছিলাম আমি। আমাকে এমন ছটফট করতে দেখে মেয়ের ভাই কারণ জিজ্ঞেস করেন। আমি ব্যাপারটা খুলে বলি তাকে। তিনি মাথা নিচু করে সবটা শুনে বলেন, এরপর কিছু হলে আমি দায়িত্ব নিয়ে দেখব। এদিকে এমন পরিস্থিতিতে বাকি 2 কনস্টেবলের অবস্থাও ঠিক আমার মতোই। যা হোক, অনেক কষ্টে শেষমেশ আমরা হাসপাতাল পর্যন্ত পৌঁছাই, আর ওখানে নেমেই আমি সরাসরি ডাক্তারের সাথে কথা বলে লাশটা মর্গে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করি। আমার কথা মতো ডাক্তার তাদের ফর্মালিটিস শেষ করে ডোমকে দিয়ে লাশ মর্গে পাঠিয়ে দেন। লাশ মর্গে নিয়ে যাওয়ার পর আমি আমার সিনিয়র অফিসারের সাথে যোগাযোগ করে নানা বাহানা দিয়ে ওখান থেকে থানায় ফিরে আসতে চাই, কিন্তু তিনি কোনোভাবেই রাজি না হয়ে কেসের সব দায়িত্ব আমার ওপর দিয়ে দেন। এরপর আমি
যেন আর কিছু সহ্য করতে পারছিলাম না। জীবনে প্রথমবার এমন অদ্ভুত কিছুর সম্মুখীন হয়েছি, তাই এত বড় ধাক্কা আমার পক্ষে সামাল দেয়া খুবই কষ্টকর হয়ে পড়েছিল। যাই হোক, তারপরেও আমি হাসপাতাল থেকে যাই আর সব কাজ শেষে লাশ নিয়ে ফেরার প্রস্তুতি শুরু করি। পরদিন বিকাল 5:30। ডাক্তার সব পরীক্ষা নিরীক্ষা শেষ করে আমাদের হাতে লাশ হস্তান্তর করে বলেন রিপোর্ট পেতে 48 ঘন্টা সময় প্রয়োজন। তাই আমরাও লাশ নিয়ে মৃতের বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। ভেবেছিলাম গতকাল রাতে যা ঘটেছে তাই এই দিনের বেলা হয়তো ভোগাবে না, কিন্তু বেইলি ব্রিজ পার হয়ে নৌকা থেকে নেমে যেই না জিপে উঠেছি, ঠিক তখনই আচমকা চারিদিক অন্ধকার হয়ে ঝড় শুরু হয়ে গেল। আমরা কিছু দূর এগোতেই ঝড়ের সাথে মুষলধারে বৃষ্টি আর বজ্রপাত। এর মধ্যে হঠাৎ করে মাঝ রাস্তায় আমাদের গাড়িটাও বন্ধ হয়ে যায়, যার আর কিছুক্ষণ পরেই মেয়েটার ভাই প্রচণ্ড উত্তেজিত হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন। আমি জিপের সামনে থেকে ওনাকে ডেকে এমন উত্তেজিত হবার কারণ জিজ্ঞেস করলে উনি যা বলেন তা অমন দিনের বেলাতেও যে কারো হাড় হিম করে দেবে। মাত্রই নাকি তিনি তার বোনকে একদম আমাদের গাড়ির গা ঘেঁষে দাঁড়িয়ে থাকতে দেখেছেন, আর এটা নাকি একবার নয় কয়েকবার দেখেছেন উনি। ওনার কথা শুনে আমরা কেউ সেই রাস্তায় দাঁড়ানোর সাহস পাইনি, তাই ওনাকে বাইরে তাকাতে মানা করে আমরা কোনো রকম দোয়া দুরুদ পড়তে পড়তে আবার এগোতে শুরু করি। মাঝে আর কোনো সমস্যা হয়নি, তবে জুলসুখা পৌঁছাতে ঝড় বৃষ্টি থেমে যায় এবং হঠাৎ করে চারিদিক 10-15টা কুকুর খুব চিল্লাচিল্লি করতে করতে আমাদের পিছু নেয়। ওই একদিনের ঘটনা বলতে এটুকুই ছিল। এরপর সবাই থানায় ফিরে আসি আর ওখান থেকে পুলিশ কোয়ার্টারে। ভেবেছিলাম সব সমস্যা হয়তো এখানেই শেষ, তবে 48 ঘন্টা পর আমার জন্য আরও মারাত্মক কিছু অপেক্ষা করতে পারে তা কখনো কল্পনাও করিনি। যথারীতি মাঝের 2 দিন বেশ ভালোভাবে কাটলেও তৃতীয় দিন দুপুরে একজন সিনিয়র অফিসারের ফোন কলে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আমি ব্যক্তিগত কাজে অন্য একটি এলাকায় গিয়েছিলাম। তিনি ফোন করে সরাসরি আমাকে থানায় উপস্থিত হতে বলেন। কারণ জিজ্ঞেস করলে বলেন, ঝুমা বণিকের পোস্টমর্টম রিপোর্টে তোমার ডিএনএ পাওয়া গিয়েছে। ঝুমা বণিক মানে সেই মেয়েটা যার সুইসাইড কেস আমি হ্যান্ডেল করেছিলাম? এটা শুনে সব কাজ ফেলে দৌড়ে থানার উদ্দেশ্যে রওনা দেই। আমার তখনও খেয়াল হয়নি বা মাথায় আসেনি পোস্টমর্টমে কেন আমার ডিএনএ ডিটেক্ট হয়েছে। থানায় পৌঁছানোর পর দেখি সেই মেয়েটির ভাই আর সাথে 2জন লোক বসে আছেন আমার সাথে কথা বলার জন্য। এরপর আমি আমার সিনিয়র অফিসারের সাথে দেখা করলে জানতে পারি মেয়েটার ভাই তাকে জানিয়েছে যে লাশ নিয়ে যাওয়ার সময় 2বার ঝুমা আমার হাত চেপে ধরেছিল, তাই হাতের নখের ভেতর থেকে ডিএনএ আইডেন্টিফাই করেছে ডাক্তাররা। যদিও প্রথম দিকে ব্যাপারটা কেউ বিশ্বাস করতে চায়নি, কিন্তু পরবর্তীতে বাকি 2 কনস্টেবল আমার পক্ষ নিয়ে কথা বললে সবাই বুঝতে পারেন। যেহেতু আমার মেয়ের পরিবার থেকে বারবার কেসটি ক্লোজ করে দিতে বলা হচ্ছিল, সেহেতু আমার সিনিয়র অফিসাররা নিজেদের মধ্যে আলোচনার ভিত্তিতে